তাই আমরা মনে করি আপনারা আরও সময় চাবেন, আরও নেবেন, 111 মতো একটা প্রক্রিয়া মইনের মতো করবেন, এই বিষয়গুলোতে জনগণ গ্রহণ করে না। এটা আমার বিএনপির কথা না, জনগণের কথাগুলো বিএনপি বলে। যারা আজকে সংস্কারের কথা বলে আমরা দ্বিমত পোষণ করব না। যারা আজকে সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণার বিরোধিতা করে, যারা সংস্কার বিচার না হওয়া আগে জাতীয় নির্বাচনের বিরোধিতা করে, প্রফেসর ইউনূসকে একা কেউ আন্দোলনের মাধ্যমে প্রফেসর ইউনূস ক্ষমতায় বসেন নাই। 16 বছর ধরে আয়নাগর হাঁটু পানিতে থাকিয়ে, কবরস্থানে ঘুমিয়ে, এক জেলা থেকে অন্য জেলায় রিক্সা চালিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি কর্মীর আত্মদানে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সালাউদ্দিনের মতো লোক আনাঘরে বিদেশের মাটিতে থাকার কারণে এই ছাত্র বৈষম্য আন্দোলনকে সমর্থনের কারণে একা যারা বলেন। দর্শক, রাজনীতি এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ফেস টু ফেসে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ। আজকে আমাদের স্টুডিওতে একজন বিশেষ অতিথি বাংলাদেশ থেকে, যিনি যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সফরে এসেছেন, সেই সুবাদে আমরা তাকে পেয়েছি। আজকে স্টুডিওতে আমরা তাকে পেয়েছি জনাব জয়নুল আবেদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক চিফ হুইপ, তিনি বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবেদিন ফারুক। জনাব জয়নুল আবেদিন ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি টাইম স্টুডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। টাইম টিভির সকল দর্শক শ্রোতা যারা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে চিন্তা করেন, ভাবেন, দেশকে ভালোবাসেন, তাদেরকে টাইম টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠকটি হয়েছে, যে বৈঠকটি ব্যাপক প্রত্যাশিত ছিল এবং এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের একটি স্বপ্ন অনেকেই দেখেছিলেন বলতে বাংলাদেশের সিংহভাগ মানুষই দেখেছিলেন। সেই স্বপ্ন বা সেই প্রত্যাশা কতখানি পূরণ হয়েছে, এরই মধ্যে বৈঠকটি শেষ হয়েছে। কিছু আপডেট আমরা পেয়েছি। কিছু বৈঠক শেষে যে ব্রিফিংটি হয়েছে, সেই ব্রিফিংয়ে জানানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান দুজনই বাংলাদেশের যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচন কিছুটা এগিয়ে আনার জন্য একমত হয়েছেন। অর্থাৎ আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে, রমজান শুরুর আগেই এই নির্বাচনটি অনুষ্ঠানের ব্যাপারে এক ধরনের ঐকমত্য ঘোষণা করা হয়েছে। তবে এর শর্ত হিসেবে প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচনের যে প্রস্তুতিগুলো আছে, সেই প্রস্তুতিগুলো সম্পন্ন হলে পরে এই তারিখটি হয়তো নির্বাচন কমিশন পরবর্তীতে ঘোষণা করবে। এই যে ঘোষণাটি এবং এই ঘোষণার পেছনে অন্যান্য কি কি আলোচনা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে জনাব জয়নুল আবেদিন ফারুকের সঙ্গে। জনাব জয়নুল আবেদিন ফারুক, এই যে আমি যেটি বলছিলাম যে বৈঠকটি ব্যাপক প্রত্যাশিত ছিল এবং বেশ কিছুদিন ধরে আপনি জানেন যে বিএনপি নির্বাচন ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠানের এক ধরনের একরোখা দাবি করে আসছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এই ধরনের একটি সময়সীমা দেওয়া হয়েছিল, পরবর্তীতে এপ্রিলে ঘোষণা করা হলো। এই সংকটটা দিন দিন কিন্তু এক ধরনের বিএনপি এবং সরকারের মধ্যে সম্পর্কে শীতলতা তৈরি করছিল এবং অনেকেই বলছিলেন যে বিপ্লবোত্তর এই যে সরকার, যে সরকারের প্রতি মানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সমস্ত মানুষেরই এক ধরনের আবেগের সম্পর্ক, আবেগের সমর্থন রয়েছে। সেই সরকারের প্রতি বিএনপির যে সমর্থন অনেকটা মানে উবে যাচ্ছিল বা আস্থাহীনতার পরিবেশ তৈরি হচ্ছিল, সেই সংকটটা দূর করার জন্য বা সেই সংকটটা সমাধান করবার জন্য এই বৈঠকটার দিকে বাংলাদেশের মানুষ চেয়ে ছিল। তো এই বৈঠকটি হয়েছে, আপনি জানেন, আপনি যদিও যুক্তরাষ্ট্রে আছেন, খবর রাখছেন নিশ্চয়ই। কি আউটপুট পেল বাংলাদেশের মানুষ এই বৈঠক থেকে, কি পেল? ধন্যবাদ টাইম টিভির উপস্থাপক। আপনি দীর্ঘদিনের সাংবাদিকতার সাথে আপনার সম্পর্ক, আপনি তো সিলেটের প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। আই নো ইউ ভেরি মাচ। ব্যক্তিগত কারণে আসার কারণে আপনাদের এই টাইম টিভি বলেন এবং ম্যানেজিং ডাইরেক্টর সিও যে নামে ডাকেন, তাই সাহেব অত্যন্ত একজন নিষ্ঠবান ব্যক্তি এবং সাংবাদিক জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যারা বাংলাদেশে এসে দীর্ঘ 10,000 মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করেন, গণতন্ত্র নিয়ে চিন্তা করেন,
বাংলাদেশের উন্নয়ন নিয়ে চিন্তা করেন, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন। সেই কারণে আমি সিওকেও আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। অনেক লম্বা প্রশ্ন, আমার মনে হয় খণ্ড খণ্ড প্রশ্নগুলো উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব, এবং আপনার টাইম টিভির শ্রোতা দর্শক আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি যদি ভুল না বলে থাকি। প্রথম কথা হলো, বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে আজকের যে বৈঠক লন্ডনে, এটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সভা মনে করি। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি 10.5 মাস বা 11 মাসে যে পরিস্থিতির দিকে যাচ্ছিল, ধীরে ধীরে জনগণের কাছে জনগণ ক্ষুব্ধ হয়ে যাচ্ছিল, জনগণের অনেক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়ে যায় কিনা সে বিষয়ে মানুষ যখন চিন্তা করছিল, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা বৃহত্তম রাজনৈতিক দল, যারা 16 বছরে হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে এবং শেষ মুহূর্তে ছাত্র জনতার বিপ্লবিক আন্দোলনকে তারেক রহমানের নির্দেশ মোতাবেক যে হারে সমর্থন দিয়ে বিপ্লবকে, জুলাই আগস্টের বিপ্লবকে সার্থক করে তুলেছে, সফল করে তুলেছে, সেজন্য বিএনপিও ধন্যবাদ পাওয়ার যোগ্য। তাই আজকে সে ধন্যবাদ পাওয়ার যোগ্য ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার, অবিচার, বিনা বিচারে কারাগারে রাখার কারণে জনাব তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন গঠনতন্ত্র মোতাবেক, যেহেতু উনি ইজ এ সিনিয়র বা চেয়ারম্যান অব দ্য পার্টি। দেখুন, রাখে আল্লাহ মারেকে একটা কথা আছে। আমি একজন রাজনৈতিক কর্মী, আমার কোনো নিজের কোনো গুণ নাই, অহংকার নাই। একটাই আমি অহংকার করি, আমার নেতা তারেক রহমান, আমার নেত্রী খালেদা জিয়া, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। যারা আজকে সংস্কারের কথা বলে, আমরা দ্বিমত পোষণ করব না। যারা আজকে সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণার বিরোধিতা করে, যারা সংস্কার বিচার না হওয়া আগে জাতীয় নির্বাচনের বিরোধিতা করে, কিন্তু একটা নির্বাচনকে সমর্থন করে এই সরকারের অধীনে ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা, উপজেলা এই নির্বাচনগুলো, তাহলে এখানে তাদের মধ্যেই একটা মতবিরোধ লক্ষণ করা যায়। সে কারণে আজকে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে, আমাদের সবার গুণান্বিত উনি গুণী ব্যক্তি, বাংলাদেশের নক্ষত্রের, বাংলাদেশের ইতিহাসে আমি মনে করব একটা নক্ষত্র, যিনি আমাদের জন্য একটা উপাধি নিয়ে আসছেন, যে উপাধি সহজলভ্য নয়, নোবেল পুরস্কার। সে নোবেল পুরস্কার। সে ব্যক্তিটি আজকে আমাদের প্রধান উপদেষ্টা। তার কাছে আমাদের আশা কি? তাদের কাছে ধন দৌলত বিএনপি চায় না। বিএনপি একটা কথা বলেছে, তারেক রহমান চিৎকার দিয়ে, আমার ভোট আমি দেব, আমার ভোটাধিকার আমি ফেরত চাই। বিগত দিনগুলোতে যারা ভোটার, তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এই ভোটের জন্য লড়াই করেছি, জনগণকে সাথে নিয়ে সে ভোটাধিকার ফেরত পাওয়ার জন্যই জুলাই বিপ্লবের বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত এই বিপ্লব, সে বিপ্লবে প্রাপ্ত ক্ষমতা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের, তিনি আজকে লন্ডনে গিয়ে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন ভারপ্রাপ্তর সাথে সাক্ষাৎ করেছেন। তাকে নিয়েও অনেক কথা আমি ইতিমধ্যেই কয়েক ঘন্টার ব্যবধানে আলোচনার পর ফেসবুক বলেন, অনলাইন বলেন, সবখানে আমি দেখতে পেয়েছি কিছু কিছু নতুন রাজনৈতিক দলের মুখপাত্ররা যে হারে কথা বলছেন, নির্বাচন মানি না, বিচারের আগে, সংস্কারের আগে। সেই প্রসঙ্গে আসবো জনাব। আমি আপনার লম্বা প্রশ্ন করলে তো আমি উত্তর দিতে পারবো না। কি কি আউটকাম গুলো আসলো, আপনি কি নিশ্চয়ই খবর রেখেছেন যে কি কি মানে নির্বাচনের তারিখ ছাড়া আর কি পাওয়া গেল? আপনি তো উভয় পক্ষের দুইজন করে মানুষ ছিলেন। সরকারি পক্ষে আমাদের একজন উপদেষ্টা আর একজন প্রেস সচিব, ও আমাদের আমির কোচেষ্টা তার একজন বিজ্ঞ ব্যক্তি উপস্থিত ছিলেন। তারাই তো সংবাদ সম্মেলনে বলেছে, এখানে বিশদ আলোচনা 1 ঘন্টা 34 মিনিট, আমি যেটা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু আলোচনা হতে পারে। দেশের সার্বিক পরিস্থিতি, মানুষের সেবা, স্বাস্থ্যসেবা, শিক্ষা,
উন্নয়ন, গ্যাস প্রবলেম, বিদ্যুৎ প্রবলেম, হাসিনার লুটের টাকা ইত্যাদি নিয়ে আলোচনা অনেক হয়েছে, কিন্তু মূল বিষয়বস্তু একটা ছিল, নির্বাচন, যেটা দেশের সমসাময়িক রাজনীতিকে একটু অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল, বিষাদের দিকে নিয়ে যাচ্ছিল, ক্লেশের মধ্যে নিয়ে যাচ্ছিল, যে নির্বাচন জুলাই হবে না নির্বাচন ডিসেম্বর হবে, এই নিয়ে একটা কথোপকথনের মধ্য দিয়ে মনে হয় যে একটা আবহাওয়া উত্তপ্ত হওয়ার পথে যাচ্ছিল। সেই সময়ে লন্ডনে এই বৈঠক অনেক গুরুত্ব বহন করে। সেই গুরুত্বটা এই জন্য বহন করে, একটা অবস্থানে উভয় পক্ষ অর্থাৎ সরকার এবং দলের বৃহত্তম দলের ভারপ্রাপ্ত একটি জায়গায় উপনীত হয়েছে যে রোজার আগেই একটা নির্বাচন হওয়া উচিত। এবং সেই কারণে উনি এটাও বলেছে যে নির্বাচন কমিশন তার শিডিউল ম্যাপ ঘোষণা করবে। এতে এই প্রত্যাশার কারণে দেশে একটা শান্তির যে নির্বাচন হবে 1991 সালের মতো, সেদিকে দেশ এগিয়ে যাচ্ছে বলে বিএনপি মনে করে, আমি মনে করি। এই বৈঠকের পর ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি সরকারের তরফ থেকে এবং বিএনপির তরফ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী দুজন মিলে যে সংবাদ সম্মেলনটি করলেন, সেখানে আমরা যে ঘোষণাটি আসলে সেখানে দেখলাম যে ওইভাবে আসলে নির্বাচনের তারিখ বা ওই তারিখই হবে এই ধরনের কোনো ঘোষণা না, তবে তারা দুই নেতা একমত হয়েছেন যে যদি প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা যায় তাহলে ফেব্রুয়ারি মাস, হ্যাঁ মানে রোজার আগে ফেব্রুয়ারি মাসটা উল্লেখ করা হয়েছে, এই মাসের নির্বাচন করা সম্ভব। আপনি কি মনে করেন এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার যেটি বলা হয়েছে, প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি এটি সম্পন্ন করা সম্ভব? আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, বিজ্ঞ সাংবাদিক, আমি আপনার চেয়ে অনেক কম বুঝি, কিন্তু একটা জিনিস আমি বুঝি, আমি রাজপথের একজন কর্মী, আমি বিএনপির বড় পর্যায়ের নেতা নই, আমি বিএনপির সমর্থক মনে করি। আমি বিএনপি থেকে অনেক শিখেছি, জিয়াউর রহমানের জীবনী থেকে অনেক শিখেছি, খালেদা জিয়ার আন্দোলন থেকে অনেক কিছু শিখেছি, তারেক রহমানের এই 10,000 মাইল দূরে থেকে 16টি বছর যে সংগঠনকে শক্তিশালী করেছে তার থেকে শিকার আমার সৌভাগ্য হয়েছে। সেখানে আমি আপনার প্রশ্ন এটা সরাসরি উত্তর দিতে চাই। বাংলাদেশের টোটাল রাজনীতিটা ধ্বংস করে দিয়েছে কারা? এই ভোটাধিকার, নির্বাচন, সব কিছু ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগ পার্মানেন্টলি ক্ষমতা থাকার জন্য। দেখুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম স্বাধীনতা ঘোষণা করেছেন, ক্ষমতার লিপস্টানে বিদায়, পরবর্তী অন বিহাফ অফ কথাটা উনি ইউজ করেছেন। তার মধ্যে ক্ষমতার কোনো লোভ নাই, কিন্তু সিপাহী জনতার বিপ্লব, 15 আগস্টের সেই ঘটনা প্রবাহের কারণে জনগণের প্রত্যাশা পূরণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন। ক্ষমতা মানে ক্ষমতা বসিয়ে দিলেন। সেখানে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচনে, ঐতিহাসিক 79 নির্বাচনে বিএনপি ক্ষমতা আসে। দেশে বৈষম্য না রেখে, পার্থক্য না করে সকলকে ঐক্যবদ্ধভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি সংস্কারকে, যে সংস্কারটা বহুদলীয় গণতন্ত্র। আমি ওইদিকে পরে যাব। আসুন আপনার শেষ কথার উত্তরে এইভাবে দিতে চাই, বাংলাদেশের মানুষ কে কি বলেছে, কি সমালোচনা করছে সেদিকে না গিয়ে একটা জিনিস আমি যে কথা বলেছি, নির্বাচন কমিশন তৈরি করেছে সকলের ঐক্যমতের ভিত্তিতে। এটা হাসিনার মনোনীত নির্বাচন কমিশন নয়। জুলাই আগস্ট বিপ্লবের সকল দলের অংশগ্রহণ করে যে বিপ্লব, যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে তাদের সমর্থনে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনকে নিয়ে আমি কথা বলতে দেখেছি, আমি ওদিকেও যাব না। কিন্তু আবার এখন বলা হচ্ছে যে জুলাই আগস্টের বিপ্লবের এবং সংস্কার শেষ না করে নির্বাচনে অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়বে। একটা নতুন রাজনৈতিক দলের মুখ্য সচিব বা মুখ্য সমন্বয়ক উনি যে ঘোষণা দিয়েছেন, আবার হাসনাত জানি আমাদের ছেলে বয়সের মতো, সেও একটা স্টেটমেন্ট করেছেন। বিষয়টা হলো নির্বাচনে কে যাবে কি যাবে না এটা সম্পূর্ণ দলের এখতিয়ার। কিন্তু এমন সময় এখন, যে সময়টা সকলের ঐক্যমতের ভিত্তিতেই এই প্রফেসর মোহাম্মদ ইউনূস তার অধীনে নির্বাচনে না যাওয়ার যে হুঁশিয়ারি, যে আক্ষেপ, যে উচ্চারণ করেছে, তাতে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। এই কারণে করবে না যে আগে ছিল হাসিনা, এখন আগে ছিল জাতীয় পার্টি, যারা ফ্যাসিস্টকে সমর্থন দিয়ে দেশে একটা নির্বাচন করেছে। এখন তো তারা নাই, কারণ আমরা তো নতুন দলকে স্বাগত জানাবো।
এই প্রজন্ম সামনের দিকে সরকার গঠন করবে, আরও বড় হবে, হয়তো বা আমরা দেখব না, আমরা প্রত্যাশা করি। কিন্তু এই প্রত্যাশা পূরণে এখন নির্বাচনকে নিয়ে যেসব কথাবার্তা বলছেন, এগুলো জনগণ গ্রহণ করবে না বলে আমার বিশ্বাস। না জনাব ফারুক, আপনি তো দীর্ঘদিনের পার্লামেন্টারিয়ান, আপনি ধরেন কে কি বলেছে, এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ওইভাবে প্রতিক্রিয়া দেয়নি, শুধুমাত্র এনসিপি ছাড়া। তো মানুষের না মান্নায় দিয়েছে, ভালো বলেছে, দুই একজন জনগণ গ্রহণ করেছে। তো আমি আপনার কাছে স্পেসিফিক জানতে চাচ্ছি যে আপনার যে অভিজ্ঞতা, রাজনীতির দীর্ঘ যে পথ চলা, আপনার কাছে কি মনে হয় এই সময়ের মধ্যে এই যে প্রয়োজনীয় সংস্কারগুলো বলা হচ্ছে, বা নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনী আইন সংস্কার, প্রশাসনকে নির্মূহভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা, এই সমস্ত বিষয়গুলো প্রস্তুত করা কি এই সময়ের মধ্যে সম্ভব? আপনি কি মনে করেন? দেখুন, টাইম টেলিভিশন আপনারা ঘুরপাক খেয়ে একই প্রশ্ন উঠাতে কেন চান? এরশাদ বিরোধী আন্দোলনে যখন সফল হলো, শাহাবুদ্দিনকে আপনারা সবাই বসিয়ে দিলেন। 3 মাসের মধ্যে একটা নির্বাচন করে ফেলেছে, রশি টানিয়ে, আনসার দিয়ে, একজন পুলিশ দিয়ে। 10.5 মাসও যদি না পারেন, তাহলে এটা তো জনগণের প্রত্যাশা পূরণের ব্যর্থ। তাই আমরা মনে করি আপনারা আরও সময় চাবেন, আরও নেবেন, 111-এর মতো একটা প্রক্রিয়া মইনের মতো করবেন, এই বিষয়গুলো তো জনগণ গ্রহণ করে না। এটা আমার বিএনপির কথা না, জনগণের কথাগুলোই বিএনপি বলে, জনগণের কথাগুলোই তারেক রহমান সাহেব লন্ডন থেকে বলতেছেন দলের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে। সে কারণে সংস্কার কি করবেন? সংস্কার করবেন নির্বাচন কি করে সুন্দর করে করা যায়, সেই সংস্কার কি করবেন? যে বিচার বিভাগকে আরও তড়িৎ গতিতে হাসিনার বিচার করা, জুলাই বিপ্লবের যেই এটা কি বলবো আমরা, জুলাই বিপ্লবের যে লিপিবদ্ধ করবেন, সেটাও সকল দলের ঘোষণা বা ঐক্যমতের ভিত্তিতে আপনারা করবেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে অবশ্যই করতে হবে। সেখানে আমি মনে করি সংস্কার যেটা চলমান, যে সংস্কারে একটা ভোট আমি দিতে পারবো, সেই সংস্কার প্রয়োজন। জি, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী যিনি বলেছেন যে সংস্কার, আপনি যেটা বললেন যে সংস্কার চলমান প্রক্রিয়া, তিনি এটি স্পেসিফিক বলেছেন যে সংস্কারটি নির্বাচনের আগেও চলবে, পরেও চলবে, পরবর্তী যে সরকার দায়িত্ব গ্রহণ করবে, এটি চলমান প্রক্রিয়া, এটি চলতেই থাকবে। তো যেটি এনসিপি বা বিপ্লবের যে মূল নেতৃত্ব দানকারী যে পক্ষগুলো আছে, তাদের পক্ষ থেকে যে কনসার্নটি প্রকাশ করা হচ্ছে যে তাদের জুলাই ঘোষণাপত্র এবং মৌলিক যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো না করে যদি নির্বাচনে যাওয়া হয়, তাহলে তা মানে জাতির আকাঙ্ক্ষা পূরণ হবে না এবং সেই নির্বাচনে তারা যাবে না। প্রশ্ন হয়ে যাচ্ছে, ভুলে যাব, মাঝখানে অনেকগুলো প্রশ্নের জন্য নির্বাচনে যাবে না। আপনাকে বলেছি, আপনি ক্ষুদ্র প্রশ্ন করলে উত্তরগুলো ভালো করে জানবে। প্রথম কথা হলো সংস্কার, এত সংস্কার আর সংস্কার বাকি থাকলে নির্বাচিত প্রতিনিধিত্ব করবে। এনসিপিও সরকার গঠন করতে পারে, জনপ্রিয়তা থাকলে তারা করবে। আমরা তো বলেছি 31 দফা দিয়ে স্পষ্ট করে বলে দিয়েছি 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। সংবিধানে যদি কোনো প্রয়োজন হয় সেটাও নির্বাচিত সরকার করবে। করিডোর নিয়ে কথা বলেছেন আজকে যিনি উপদেষ্টা, সেটা সম্বন্ধে আমরা কথা বলেছি। বন্দর নিয়ে তারা কথা বলেছে, আমরা এটা উত্তর দিয়েছি। আমার কথা একটা স্পষ্ট, আমার দল বিশ্বাস করে গণতন্ত্র, সে গণতান্ত্রিক অবস্থা ফেরত পাওয়ার জন্য প্রফেসর ইউনূসকে একাকেও আন্দোলনের মাধ্যমে প্রফেসর ইউনূস ক্ষমতায় বসেন নাই। 16 বছর ধরে আয়নাগর হাঁটু পানিতে থাকিয়ে, কবরস্থানে ঘুমিয়ে, এক জেলা থেকে অন্য জেলায় রিক্সা চালিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি কর্মীর আত্মদানে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সালাউদ্দিনের মতো লোক আনাঘরে বিদেশের মাটিতে থাকার কারণে এই ছাত্র বৈষম্য আন্দোলনকে সমর্থনের কারণে একা যারা বলেন, আমি এটার মধ্যে একটু দ্বিমত করব, সবাইরই সমর্থন নিয়ে যে বিপ্লব সংগঠিত হচ্ছে, সেই বিপ্লবের অঙ্গীকারকে আজকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে নির্বাচন, সেই নির্বাচন উনি বলেছেন ফেব্রুয়ারিতে, ঈদের আগেই সম্ভব, এবং সেটা নির্বাচন কমিশনে ঘোষণা করবে। অনেক ধন্যবাদ। সবশেষ একটি প্রশ্ন করতে চাই, যে নির্বাচনটি আপনারা নির্বাচনের জন্য অনেক মানে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেই নির্বাচন এর পরবর্তী মানে নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসবে, অনেকেই মনে করছেন বিএনপি ক্ষমতায় আসছে, নাও আসতে পারে, এটি কারা আসবে এখনও মীমাংসিত নয়। যদি মীমাংসিত হয় তাহলে নির্বাচনের তো প্রয়োজন নাই। যারাই ক্ষমতায় আসবে, একটি কথা বা একটি আকাঙ্ক্ষা অনেকের মধ্যে আছে যে আপনাদের দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি সবাইকে নিয়ে সরকার গঠন করতে চান, জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করতে চান। এই ধরনের চিন্তাভাবনা এখনও আপনাদের মাথায় আছে কিনা? আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিএনপির
কর্মী হিসাবে, শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে, খালেদা জিয়ার আপোষের নেতৃত্বের কারণে বারবার হারি নেই, একবারও 5 বার এমপি হয়েছে। 2014 সালে নির্বাচন হলো, ইনশাল্লাহ এমপি জনগণ ভোট দিত। 2018 সালের নির্বাচন যদি রাতে নেওয়া দিনে হইতো, নিশ্চয়ই বিএনপি অনেক সিট পেতেন। সেখানে আমি মনে করি অনেকবারই এমপি হয়ে যেতাম এই বয়সে। সেখানে আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছে, হাসিনার কথার উত্তর স্পষ্ট দিয়েছে। হাসিনা জোর গলায় আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতাতে যায়, একটা কর্মী তৃণমূল থেকে রাজধানী পর্যন্ত বাঁচবে না। দেখুন, বিপ্লবের পর একটা কর্মীর গায়ে হাত দেয় নাই। টুকটাক যেসব ঘটনা, এগুলো একটা ঘটনা না। কিন্তু আসুন, আমার নেতা আবার বলেছে শেষ প্রশ্নের উত্তর টাইম টিভিকে, যে আমরা যারা রাজপথে ছিলাম, ছোট আর বড় না, এক মায়ের পেটের সন্তান হিসাবে যাদেরকে আমরা কাছে পেয়েছি, ট্রিটমেন্ট পেয়েছি, যাদের সমর্থন পেয়েছি, আমাদের নেতা স্পষ্ট বলেছে তাদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ সরকার যাতে নিরপেক্ষ ভোটের মধ্যে আমরা কায়েম করতে পারি, সেই দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাবে। টাইম টিভিকে অনেক অনেক ধন্যবাদ জনাব ফারুক। আমরা এক লাইনে একটা কথাই শেষ করবো, সেটি হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চান কিনা? দেখুন, এই বিষয়ে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের জন্য ফাইট করেছি। কে কারে নিষিদ্ধ করবে, জনগণ করবে, এটা আমার দায়িত্ব না, জনগণ করবে। এবং এই বিষয়ে সরকার যে বর্তমান পরিস্থিতি, তাদেরকে এটা কি বলবে, নিষিদ্ধ করেছে, কার্যক্রম নিষিদ্ধ করেছে, এটা জনগণের উপর ছেড়ে দেন। জনগণ যদি মনে করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া, সেটা আমাদের বিষয় না, এটা হলো আমাদের নীতি নির্ধারণের বিষয়ে কথা বলবেন। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম জনাব জয়নুল আবেদিন ফারুককে। তিনি দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ। যুক্তরাষ্ট্রে আসার সুবাদে তার কাছে আমরা বাংলাদেশের রাজনীতির একেবারে সবশেষ খবর বিশ্লেষণ শুনলাম তার কাছ থেকে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে যে সময়টার জন্য অপেক্ষা করছে, যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, যেটি প্রধান উপদেষ্টা বারবার বলছেন বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে। আমরাও দেখতে চাই সেটি সর্বশ্রেষ্ঠ হয় কিনা। যদি সর্বশ্রেষ্ঠ নির্বাচনই হয়, নিশ্চয়ই মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি সরকার কায়েম হবে। সেই সরকার মানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।